রামপুর বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে কালু কাক নামে এক গরিব চাষি বাস করত। কালু কাক ছিল অনেক পরিশ্রমী পাখি। সে কখনোই বসে থাকতো না। কই গো গিন্নি, কোথায় গেলে? আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে আবার কাজে যেতে হবে। কালু, তোমাকে কাজে যেতে হবে না। কাজে গিয়ে তুমি কি করবে? সেই তো নুন আনতে পান্তা ফুরোয়। কাজ করে তো ভালো কিছু করতেও পারোনি, তাহলে কাজে গিয়ে লাভ কি শুনি? কাকুলি, তুমি এভাবে বলছো কেন? আমি তো চেষ্টা করছি ভালো কিছু করার। তুমি তো সে কবে থেকে চেষ্টা করে যাচ্ছ, কিন্তু কাজের কাজ করতে পেরেছো কিছু? পারোনি, তাই মুখে মুখে বড় কথা বলো না তো। বুঝেছি, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ হবে না। আজ না খেয়ে কাজে যেতে হবে। এ কথা বলে কালু কাক কাজে বেরিয়ে পড়ে আর মোড়লের জমিতে গিয়ে কাজ করতে থাকে। আর সারাদিন কাজ করার পর কালু কাক মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, আমার পারিশ্রমিকটা যদি দিয়ে দিতেন আমার বড় উপকার হতো। ও আচ্ছা, তুই পারিশ্রমিক নিতে এসেছিস? তা কাজে ফাঁকি দিসনি তো? তোর মতো গরিব চাষিকে আবার আমার বিশ্বাস হয় না। মোড়ল মশাই, আমি গরিব হতে পারি, কিন্তু আপনার কাজে কোনো ফাঁকি দেয়নি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। তুই এখানে দাঁড়া, আমি তোর পারিশ্রমিক নিয়ে আসছি। এই নে কালু, তোর পারিশ্রমিক। এ কি মোড়ল মশাই, আমি সারাদিন আপনার জমিতে কাজ করলাম আর আপনি আমাকে মাত্র 300 টাকা দিচ্ছেন? এই সামান্য টাকা দিয়ে তো কিছুই হবে না। দয়া করে আপনি আমাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিন। যা দিয়েছি তাই অনেক, এর চেয়ে বেশি টাকা আমি তোকে দিতে পারবো না। 300 টাকা নিতে হলে নে, নয়তো বাড়িতে ফিরে যা। মোড়ল মশাই, দয়া করে এমনটা করবেন না। কালু, আমি তোকে যা বলার তা বলে দিয়েছি। তুই আমাকে বেশি বিরক্ত করিস না তো, নয়তো তোকে কাজ থেকে বাদ দিয়ে দিব। মোড়লের মুখে এমন কথা শুনে কালু কাক মোড়লকে আর কিছু না বলে 300 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আমি গরিব বলে কেউ আমাকে দাম দেয় না। সারাদিন কত পরিশ্রম করলাম আর মোড়ল মশাই আমাকে মাত্র 300 টাকা দিল। কাকুলি জানতে পারলে তো আমাকে অনেক বকবে। সৃষ্টিকর্তা কেন যে আমাকে এত গরিব পাখি বানিয়েছে কে জানে। আরে কালু দাদা, তুমি কোথায় গিয়েছিলে আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? টুনি, আমি মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম কাজের টাকা নিতে, কিন্তু মোড়ল মশাই আমাকে সারাদিনের পারিশ্রমিক মাত্র 300 টাকা দিয়েছে, তাই মনটা ভীষণ খারাপ। কালু দাদা, তুমি এসব কি বলছো? মোড়ল মশাই সারাদিনের পারিশ্রমিক তোমাকে মাত্র 300 টাকা দিয়েছে? মোড়ল মশাই তো তোমাকে ঠকিয়েছে। আমি কবুতর দাদার জমিতে সারাদিন কাজ করেছি আর কবুতর দাদা আমাকে 1000 টাকা দিয়েছে। কি বলছিস কি? কবুতর তোকে একদিনে কাজ করার জন্য 1000 টাকা দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ কালু দাদা, আমি সত্যি বলছি। আমি বলি কি, তুমি কাল থেকে আমার সাথে কবুতর দাদার জমিতে কাজ করো, তাহলে তুমিও প্রতিদিন 1000 করে টাকা পাবে। ঠিক আছে টুনি, তবে আমি তাই করব। এরপর কালু কাক বাড়িতে চলে যায় আর কাকুলিকে সব কথা খুলে বলে। কালু, তুমি সত্যি বলছো? কবুতরের জমিতে কাজ করলে প্রতিদিন তোমাকে 1000 করে টাকা দিবে? তাহলে তো ভালোই হবে, আমরা টাকা জোগাড় করে দামি একটা ঘর দিতে পারবো। হ্যাঁ কাকুলি, আমারও স্বপ্ন আমি একদিন একটা দামি ঘর দিব। তখন কেউ আর আমাদেরকে গরিব পাখি বলতে পারবে না। এভাবে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে কালু কাক টুনির সাথে কবুতরের জমিতে কাজ করতে যায়। আর সারাদিন কাজ করার পর টুনি ও কালু কাক কবুতরের কাছে যায়। কবুতর দাদা, আমাদের কাজ করা শেষ, এখন তুমি আমাদের পারিশ্রমিকটা দিয়ে দাও। হে টুনি, দাঁড়া, আমি এক্ষুনি তোর আর কালু দাদার পারিশ্রমিকটা দিয়ে দিচ্ছি। হে কি কবুতর, তুই টুনিকে দিচ্ছিস 1000 টাকা আর আমাকে দিচ্ছিস 200 টাকা, কিন্তু আমরা দুজন তো তোর জমিতে সমান পরিশ্রম করেছি। আমাদের তো দুজনেরই সমান পারিশ্রমিক হওয়া উচিত। কালু দাদা, তোমার আর টুনির পারিশ্রমিক এক হবে কি করে? টুনি তো আমার জমিতে দীর্ঘদিন ধরে কাজ করে, তাই টুনির পারিশ্রমিকও বেশি। তুমি আমার জমিতে শুধু আজকে কাজ করেছো, তাই তোমার পারিশ্রমিক কম। তুমি কিছু মনে করো না, এর বেশি টাকা আমি তোমাকে দিতে পারবো না।
কালু দাদা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি যে কবুতর দাদা তোমার সাথে এমনটা করবে। টুনি, তোকে ক্ষমা চাইতে হবে না, তুই কোনো ভুল করিসনি। আসলে আমি অনেক গরিব পাখি তো, তাই সবাই আমাকে ঠকায়। আমার অনেক স্বপ্ন ছিল একটা দামি ঘর দেওয়ার, কিন্তু তার কখনো পূরণ হবে না। কালু দাদা, তুমি ভেঙে পড়ো না, তুমি পরিশ্রম করো, দেখবে একদিন তুমি ঠিক তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। টুনি, আমি কি করে আমার স্বপ্ন পূরণ করব বলতো? আমি তো ভালো একটা কাজই খুঁজে পাচ্ছি না, কিভাবে কি করব বুঝতেই যে পারছি না। ওসব নিয়ে তুমি ভেবো না, সৃষ্টিকর্তা চাইলে সব ঠিক হয়ে যাবে। এ কথা বলে টুনি বাড়িতে চলে যায়, আর কালু কাকু তার বাড়িতে ফিরে আসে। আর এভাবেই 2 দিন কেটে যায়। আর কালু কাক কি করবে কি না করবে তা বুঝতেই পারে না। একদিন কালু কাক বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই কালু কাক সুখী পায়রা ও মুন্নির কথা শুনতে পায়। মুন্নি, তুই জানিস মানুষদের বনে একদিন কাজ করলে অনেক টাকা পাওয়া যায়, তাই আমি ভাবছি কাল থেকে মানুষের বনে গিয়ে কাজ করব। সখী, তুই সত্যি বলছিস? তাহলে আমিও তোর সাথে মানুষদের বনে যাব কাজ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাল সকাল সকাল আমার বাড়িতে চলে আসিস। সত্যি বলছো তোমরা? মানুষের বনে কাজ করলে অনেক টাকা পাওয়া যাবে? হ্যাঁ, আমরা সত্যি বলছি কালু দাদা। তোমরা আমাকেও তোমাদের সাথে মানুষের বনে নিয়ে যাবে? আমিও তোমাদের সাথে কাজ করব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমরা তোমাকে আমাদের সাথে মানুষদের বনে কাজ করতে নিয়ে যাব। তুমি কাল সকালে আমাদের সাথে দেখা করো, কেমন? আচ্ছা ঠিক আছে। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে আর তারা 3 জন মিলে মানুষদের বনে যায় কাজ করতে। দাদা, ও দাদা, আমাদেরকে আপনি একটা কাজ দিবেন? তোমরা পাখি হয়ে কাজ খুঁজতে এসেছো, কিন্তু তোমরা কি পারবে এই কাঠগুলো বহন করতে? হ্যাঁ দাদা, পারবো। আমরা পাখি হতে পারি, কিন্তু আমাদের শরীরে শক্তি নেই, এটা ভাববেন না। আচ্ছা বেশ, তাহলে তোমরা এই কাঠগুলো তুলে গাড়িতে দাও। তোমাদের কাজ শেষ হলে আমি তোমাদের উচিত মূল্য দিয়ে দিব। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আমাদের কাজ দেওয়ার জন্য। এরপর তারা 3 জনে সারাদিন কাজ করে। আর কাজ করা শেষ হলে মালিক তাদেরকে তাদের উচিত মূল্য দিয়ে দেয়। আর উচিত মূল্য পেয়ে কালু কাক, সুখী পায়রা ও মুন্নি অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই তারা রোজ মানুষদের বনে এসে কাজ করতে থাকে। আর অল্প কিছুদিনের মধ্যেই তারা অনেক টাকা ইনকাম করে। আর কালু কাক দামি একটা ঘর দেয়। সুখী মুন্নি, তোদের অনেক ধন্যবাদ আমাকে ভালো একটা কাজের সন্ধান দেওয়ার জন্য। তোদের জন্যই আজ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কালু দাদা, আমাদেরকে ধন্যবাদ দিতে হবে না, আসলে তুমি পরিশ্রম করেছো বলে তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছো, এতে আমাদের কোনো হাত নেই। এরপর থেকে কালু কাক আরো পরিশ্রমী হয়ে ওঠে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, পরিশ্রম করলে কেউ নিরাশ হয় না, তাই আমাদের পরিশ্রমী হতে হবে। আমি খাবার আনতে যাচ্ছি, তুই ঘরেই থাক মা। না মা, আমি ঘরে থাকবো না। ঘরে থাকবি না? তাহলে কোথায় যাবি? আমি বাইরে যাব, আমার যে ঘরে থাকতে একটু ইচ্ছে করে না। বাইরে কোথায় যাবি রে মা? বাইরে তোর কি কাজ আছে? বাইরে আমি খাবার খুঁজতে যাব। আমি তো তোর জন্য খাবার আনতেই যাচ্ছি, আবার তোর যাওয়ার কি দরকার? হ্যাঁ, তুই ঘরেই থাক সোনা, তোকে কষ্ট করতে হবে না। বললাম না আমার ঘরে থাকতে ভালো লাগে না, আর আজ থেকে আমি নিজে আমার খাবার সংগ্রহ করে খাবো, আমাকে মোটেও বাধা দিবে না কিন্তু। টুকি মা, এভাবে বলিস না, তুই এখনো অনেক ছোট, নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারবি না রে মা। আর বাইরে ছোটদের অনেক বিপদ, তাই বলি তুই ঘরেই থাক মা। না না না, আমি যা বলেছি তাই করব। আচ্ছা বেশ, খাবারই যখন খুঁজতে যাবি, চল আমার সাথেই চল। ও মা, তুমি তো আমার মাথাটা খেয়ে ফেলছো। আমি স্বাধীনভাবে চলতে চাই, বুঝেছো? যত সব। টুকি, যাস না মা, দাঁড়া, আমার কথাটা শোন। হে যা, চলে গেল। এই মেয়েটা আজকাল আমার একটা কথাও শুনছে না। হে বিধাতা, তুমি আমার মেয়েকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করো। না,
আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাবার খুঁজে বাড়িতে ফিরতে হবে। বলেই টনি ঘর থেকে বেরিয়ে খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে কণিকা তার ছেলে কনককে খাবার খাওয়ানোর চেষ্টা করতে থাকে। কি হলো কনক বাবা, খাবার না খেয়ে এমন করছিস কেন? নে খাবার মুখে নে। মা, আমি এসব খাবার খাবো না। আমার এসব খাবার খেতে একদম ইচ্ছে করে না। আমি আইসক্রিম খাবো, ফুচকা চটপটি খাবো। আমাকে টাকা দাও। আইসক্রিম ফুচকা চটপটি খাওয়া যাবে না রে বাবা, ওগুলো পচা খাবার। ওগুলো খেলে পেট খারাপ হয়। তুই এগুলো খা, এগুলো অনেক ভালো পুষ্টিকর খাবার। নো মানে না, আমি যা বলেছি তাই খাবো। তুমি আমাকে টাকা দাও। কনক, বড়দের কথা শুনতে হয়। তুই আমার আমি বুঝেছি মা, তুমি আমাকে টাকা না দিয়ে ঘরের এই নোংরা খাবার খাওয়ানোর প্ল্যান করেছো। তুমি আমাকে টাকা না দিলেও হবে, আমি জানি বাবা কোথায় টাকা রাখে। এই বলে কনক কণিকার সামন থেকে সোজা আলমারির সামনে চলে আসে আর আলমারি খুলে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাবা কনক, দাঁড়া বলছি। ওই টাকাগুলো তোর বাবা আমাদের ঘর ঠিক করার জন্য রেখেছে। টাকাগুলো ফেরত দিয়ে যা বাবা, ফেরত দিয়ে যা। মায়ের কথা শোন। উফ, এই ছেলেকে নিয়ে আর পারি না, সব সময় কথার অবাধ্য হয়। অন্যদিকে এইসব খেলনা যে আমার আর খেলতে ইচ্ছে করে না। আমি আজ থেকে বাইরে খেলতে যাব। না মা, বাহিরে যাওয়া যাবে না। বাহিরে অনেক রোদ, তার উপর বনে অনেক হিংস্র পাখি আর হিংস্র পশু আছে যারা তোর ক্ষতি করতে পারে। তাই তো তোকে অনেক খেলনা কিনে এনে দিয়েছি, যাতে তোকে বাহিরে যেতে না হয়। তোমার খেলনা তুমি রাখো, আমি এখন থেকে বাইরে খেলতে যাব। এটাই ফাইনাল। বাইরে টুকি কনক একসাথে অনেক মজা করে খেলে। ওদের যদি কোনো ক্ষতি না হয় তাহলে আমারও ক্ষতি হবে না। আমি চললাম খেলতে। এই বলে পারুল বাহিরে বেরিয়ে পড়ে। কবুতর আর কিছু বলার সুযোগই পায় না। পারুল উড়তে উড়তে বলতে থাকে, টুকি কনক নদীর পাড়ে খেলে, আমিও সেখানে যাই আর ওদের সাথে অনেক মজা করে খেলবো। আমাকে ধরতে পারে না, পারে না। কনক, আমি এখানে, আমাকে ধরে দেখাতো। পারে না, ধরতে পারে না। এই টুকি কনক, তোরা এখানে খেলছিস? আজ থেকে আমিও তোদের সাথে খেলবো। আমাকে খেলতে নিবি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিব। আয় আয়, খেলবি আয়। কনক টুকি পারুল খেলতে থাকে। শোন রে, এখন থেকে আমরা এখানে রোজ এসে খেলবো। আমাদের মন যা চাইবে আমরা তাই করব, কারো বাধা শুনবো না। ঠিক বলেছিস, বিকেল হয়ে গেছে, এবার চল সবাই বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, সবাই চল। টুকি পারুল কনক যে যার বাড়ির দিকে চলে যায়। পরের দিন ওরা তিনজন আবারও ওদের মা বাবার কথা অমান্য করে ঘর থেকে বাইরে চলে আসে। এই টুকি, জানিস আমাদের বনের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? না রে, আমি জানি না। তুই কি জানিস? হ্যাঁ, আমি জানি। আমাদের বনের সব থেকে সুন্দর জায়গা হলো বনের উত্তরের দিক। আরে তাই নাকি? তাহলে চল বনের উত্তরের দিকে কালকে আমরা ঘুরতে যাব। পারুল, তুই ঠিক বলেছিস রে। আমরা কালকে বনের উত্তরের দিকে ঘুরতে যাব। উফ, ভাবতে তো আমার কেমন আনন্দ আনন্দ লাগছে। পরের দিন মা, আমি আজকে বনের উত্তরের দিকে ঘুরতে যাব, তাই বাড়ি ফিরতে আমার দেরি হতে পারে। কি বলছিস কি মা? বনের উত্তরের দিকে ঘুরতে যাবি মানে? বনের উত্তরের দিকে মোটেও ভালো নয়। ওইদিকে কোনো পাখি ভুল করেও যায় না। কেউ ভুল করেও যায় না জন্য তো আমরা জেনে শুনেই যাব। তুমি আমাকে বাধা দিও না তো। তোমার বাধা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। টুকি, মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। তুই ছোট, তোর এখনো ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা হয়নি। আমি শুনেছি বনের ওইদিকে যে যায় সেই নাকি বিপদে পড়ে যায়। তুই যাস না মা, তোর কিছু হলে যে আমি বাঁচবো না। বিপদ মাইফুট, আমার কিছু হবে না। কনকার পারুল আমার জন্য অপেক্ষা করছে, আমি চললাম। এই বলে টুকি মায়ের কথা অমান্য করে বাহিরে বেরিয়ে পড়ে। এদিকে কনক পারুল ও টুকির মতো তাদের মা বাবার কথা না শুনেই বেরিয়ে পড়ে আর তিনজন মিলে বনের উত্তরের দিকে উড়তে থাকে।
মায়ের শাসন বারণ না শুনে একা একা ঘুরে বেড়ানোতে অনেক শান্তি। এভাবেই উঠতে উঠতে ওরা তিনজন এক পর্যায়ে বনের উত্তরের দিকে চলে আসে। ওয়াও, কি সুন্দর সবুজে ঘেরা। কেন জীবনের পাখিরা এখানে আসে না আমি তো বুঝি না। ঠিক বলেছিস, চল আর একটু সামনে যাই। অনেক মজা করেছি, আমার বড্ড ক্ষুধা লেগেছে। এবার চল আমরা কিছু খেয়ে নেই। আমরা তো কোনো খাবারই আনিনি, তাহলে খাবো কি? টুকি যখন এমন করে বলছিল ঠিক কনকের চোখ যায় ওদের থেকে কিছুটা দূরের একটা অদ্ভুত ফল গাছের দিকে। খাবার নিয়ে চিন্তা করতে হবে না, ওই দেখ ওই গাছটায় কি সুন্দর পাকা পাকা ফল ধরে আছে। আরে চাচু, চল চল খেয়ে পেট ভরাই। ওরা তিনজন সেই অদ্ভুত ধরনের ফল গাছটার কাছে আসে আর ফল পেড়ে খেতে থাকে। ফল খাওয়ার সাথে সাথে ওদের তিনজনের শরীর অনেক চুলকাতে থাকে। আমার শরীর চুলকাচ্ছে। ওরে বাবা রে, ওরে মারে, খুব চুলকাচ্ছে। উফ, কি হলো এসব? আর পাচ্ছি না সহ্য করতে। ওদের তিনজনের শরীর অনেক চুলকাতে থাকে। চুলকাতে চুলকাতে ওদের শরীরে বড় বড় লাল লাল ফুসকুড়ি ওঠে। না, আমার একটুও ভালো লাগছে না। মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে। ওর আবার কোনো বিপদ হলো না তো? দেখি তো কনক বাড়িতে ফিরেছে কিনা। দিদি, দাদা, কনক পারুল ফিরেছে? না রে টুনি, কেউ ফেরেনি। আমার যে বড্ড চিন্তা হচ্ছে। দিদি, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ওদের কোনো বিপদ হওয়ার আগেই চলো গিয়ে ওদেরকে নিয়ে আসি। টুনি ঠিক বলেছে, চলো চলো। টুনি কবুতর কণিকা এই বলেই কনক পারুল আর টুকির সন্ধানে উত্তরের বনের দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা পারুল, কনক আর টুকির কাছে চলে আসে। টুকি মা, এমনটা কি করে হলো তোদের? মা, আমি তোমার কথা না শুনে বড্ড ভুল করেছি। এই গাছের ফল খেয়ে আমাদের এই অবস্থা হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে মা। বাবা কনক, না না, আর দেরি করা যাবে না। এদেরকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো, তাড়াতাড়ি চলো। টুনি কবুতর কণিকা তাদের সন্তানদের নিয়ে সেখান থেকে ডাক্তারের কাছে চলে আসে। এই ফুসকুড়ি কোনো সাধারণ ফুসকুড়ি নয়, আমার কাছে এই রোগের কোনো ঔষধ নেই। হায় হায়, তাহলে তাহলে এবার কি হবে আমাদের সন্তানদের? কি হবে ওদের? কেঁদো না, আমি ওদের সুস্থ করতে না পারলেও এমন একজনকে চিনি যে ওদের সুস্থ করতে পারবে, আর সে হলো বটগাছতলার তান্ত্রিক বাবা। তোমরা ওদেরকে নিয়ে এক্ষুনি সেখানে যাও। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, এক্ষুনি নিয়ে যাচ্ছি। তান্ত্রিক ওদের ভালো করে দেখে বলে, এরা নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, যার জন্য এদের এই অবস্থা হয়েছে। এখন এদের সুস্থ করার একটাই উপায় আছে, আর সেটা হলো কলা বাগানের পানি। কলা বাগানের পানি? কলা বাগানের পানি আবার কোথায় পাবো তান্ত্রিক বাবা? এই বনের দক্ষিণে শেষ প্রান্তে একটা বড় কলা বাগান আছে। ওই কলা বাগানে সব সময় পানি থাকে। ওই কলা বাগানের পানি এনে এদের গোসল করালেই এরা সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ বাবা, আমরা এক্ষুনি যাব কলা বাগানে পানি আনতে। এই বলেই টুনি কণিকা কবুতর কলা বাগানের পানির উদ্দেশ্যে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা কলা বাগানের পানি নিয়ে চলে আসে। আর সেই পানি দিয়েই টুকি পারুল কনককে গোসল করায়, আর সাথে সাথে ওরা তিনজন সুস্থ হয়ে যায়। মা, তুমি ঠিক বলেছিলে, মায়েরা কখনোই সন্তানে খারাপ চায় না। আজ তোমার কথা শুনলে আমাদের এই বিপদ কখনোই হতো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, আর কখনো তোমার কথার অবাধ্য হব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা। তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস, আমরা এতেই খুশি হয়েছি।
দেখলে তো বন্ধুরা, বাবা মায়ের কথা সব সময় শুনতে হয়, আর না শুনলে বিপদে পড়তে হয়। তাই আমরা সব সময় বাবা মা থেকে শুরু করে বড়দের সমস্ত কথা শুনবো আর মেনে চলবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।